আসসালামু আলাইকুম। ইউনিক স্কুলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং এর দ্বিতীয় অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে অর্থায়নের উৎস। চলো এই অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো দেখে নিই। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হলো অর্থায়নের অভ্যন্তরীণ উৎস, অর্থায়নের বহিস্থ উৎস, উৎস নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ। চলো শুরু করি। আমাদের প্রথম কনসেপ্টটা হলো অর্থায়নের উৎস। এই অর্থায়নের উৎসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। অর্থায়নের উৎসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আরেকটা হচ্ছে বহিস্থ উৎস। অর্থাৎ মালিক তার অভ্যন্তরীণ উৎস থেকে, অর্থাৎ মালিক তার ব্যক্তিগতভাবে এবং ব্যবসা অভ্যন্তর থেকে ব্যবসায় যে তহবিল বিনিয়োগ করে, এটা হচ্ছে মূলত অভ্যন্তরীণ উৎস। অর্থাৎ হচ্ছে ব্যবসায়ের ভিতর থেকে যেটা হচ্ছে বিনিয়োগ করা হয়, এটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস। আর বহিস্থ উৎস হচ্ছে বাহির থেকে, অর্থাৎ ব্যাংক থেকে ঋণ নিয়ে, আত্মীয়স্বজন থেকে ধার নিয়ে, অর্থাৎ বাহির থেকে যে তহবিলগুলো সংগ্রহ করা হয়, এগুলো হচ্ছে বহিস্থ উৎস। মালিকের সঞ্চিত তহবিল মালিকের সঞ্চিত তহবিল এবং অবন্টিত মুনাফা থেকে ব্যবসায়ে যে তহবিল বিনিয়োগ করা হয়, তাকে অভ্যন্তরীণ উৎস বলা হয়। তাহলে অভ্যন্তরীণ উৎসটা কি? মালিকের সঞ্চিত তহবিল এবং অবন্টিত মুনাফা থেকে ব্যবসায়ে যেই তহবিল বিনিয়োগ করা হয় তাকে অভ্যন্তরীণ উৎস বলা হয়। তাহলে আবার বহিস্থ বা বাহ্যিক উৎসটা হচ্ছে ব্যবসায়ের বাহির থেকে যেমন ব্যাংক থেকে ঋণ নিয়ে, ব্যবসায় তহবিল বিনিয়োগ করলে তাকে বাহ্যিক উৎস বলা হয়। তাহলে অভ্যন্তরীণ উৎসটা হচ্ছে মালিকের সঞ্চিত তহবিল এবং অবন্টিত মুনাফা থেকে ব্যবসায় যে তহবিল আনা হয়। আর বাহ্যিক বা বহিস্থ উৎসটা হচ্ছে ব্যবসার বাহির থেকে, যেমন ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায় তহবিল সংগ্রহ করা হলে তাকে বাহ্যিক বা বহিস্থ উৎস বলা হয়। আমাদের পরবর্তী কনসেপ্ট হচ্ছে অভ্যন্তরীণ উৎস। অভ্যন্তরীণ উৎসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। অভ্যন্তরীণ উৎসকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস, আর একটা হচ্ছে মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস হচ্ছে কোনগুলা? মালিকের মূলধন, শেয়ার, এগুলো হচ্ছে মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। অর্থাৎ মালিক ব্যক্তিগতভাবে যে মূলধন বিনিয়োগ করা, অথবা শেয়ার, কোম্পানির ক্ষেত্রে যত মূলধনই কোম্পানির ক্ষেত্রে শেয়ারের মাধ্যমে মূলধন কি করা হয়? সংগ্রহ করা হয়। এগুলো হচ্ছে মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। আর হচ্ছে মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস হচ্ছে কোনগুলা? সঞ্চিত তহবিল,
লভ্যাংশ সমতাকরণ তহবিল। এর পরবর্তী হচ্ছে অবন্টিত মুনাফা। এগুলো হচ্ছে মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। এর পরবর্তী রয়েছে বহিস্থ উৎস। বহিস্থ উৎসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। বহিস্থ উৎসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্বল্প মেয়াদী, আরেকটা হচ্ছে মধ্যমেয়াদী, এর পরবর্তী হচ্ছে দীর্ঘমেয়াদী। সরি, এটা হবে দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী একটা হচ্ছে স্বল্প মেয়াদী, আরেকটা হচ্ছে মধ্যমেয়াদী, এর পরবর্তী হচ্ছে দীর্ঘমেয়াদী। এই বহিস্থ উৎসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। স্বল্প মেয়াদী হচ্ছে 1 মাস থেকে 1 বছরের মধ্যে, 1 মাস থেকে 1 বছরের মধ্যে এক মাস থেকে 1 বছরের জন্য যে তহবিল বিনিয়োগ করা হয়। স্বল্প মেয়াদী তহবিল বিনিয়োগ হচ্ছে 1 মাস থেকে 1 বছরের মধ্যে, আর মধ্যমেয়াদী হচ্ছে 1 বছর থেকে 5 বছরের মধ্যে। মধ্যমেয়াদী তহবিল বিনিয়োগ হয়ে থাকে 1 বছর থেকে 5 বছরের মধ্যে। স্বল্প মেয়াদী হচ্ছে 1 দিন থেকে 1 বছরের মধ্যে হয়ে থাকে। মধ্যমেয়াদী হচ্ছে 1 বছর থেকে 5 বছরের মধ্যে হয়ে থাকে। আর দীর্ঘমেয়াদীতে হচ্ছে 5 বছরের অধিক, অর্থাৎ 5 বছরের অধিক যত ধরনের বিনিয়োগ বা তহবিল রয়েছে এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদীর অন্তর্ভুক্ত। স্বল্প মেয়াদীটা হচ্ছে 1 বছরের মধ্যে সংগঠিত হয়, আর দীর্ঘমেয়াদীটা হচ্ছে তোমার 1 থেকে 5 বছরের মধ্যে সংগঠিত হয়। আর দীর্ঘমেয়াদীটা হচ্ছে 5 বছরের অধিক, অর্থাৎ 5 বছরের বেশি সময়ের জন্য যেটা হয় এটা হচ্ছে দীর্ঘমেয়াদী। এর পরবর্তী রয়েছে আমাদের অভ্যন্তরীণ উৎসের মালিকানা ভিত্তিক শ্রেণী বিভাগ। অভ্যন্তরীণ উৎসের মালিকানা ভিত্তিক শ্রেণী বিভাগ হচ্ছে মালিকের মূলধন, আর একটা হচ্ছে শেয়ার। এবার হচ্ছে মালিকানা ভিত্তিক। মালিকের মূলধন হচ্ছে মালিক নিজস্বভাবে নিতে পারে, মালিক নিজস্ব মূলধন এবং সঞ্চিত তহবিল ইত্যাদির মাধ্যমে মালিক ব্যবসার ক্ষেত্রে কি নিতে পারে? মূলধন নিয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে শেয়ার। শেয়ারটা হচ্ছে কোম্পানির ক্ষেত্রে হয়ে থাকে। কোম্পানির ক্ষেত্রে হয়ে থাকে শেয়ার বিক্রয় করে পাবলিক লিমিটেড কোম্পানিগুলো। পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রয়ের মাধ্যমে তারা মূলধন সংগ্রহ করে থাকে। এগুলো হচ্ছে অভ্যন্তরীণ উৎসের মালিকানা ভিত্তিক শ্রেণী বিভাগ। এর পরবর্তী আমাদের রয়েছে অভ্যন্তরীণ উৎসের মুনাফা ভিত্তিক শ্রেণী বিভাগ। কি ভিত্তিক? মুনাফা ভিত্তিক। তাহলে প্রথমে রয়েছে আমাদের অবন্টিত মুনাফা। অবন্টিত মুনাফাটা কি? অবন্টিত মুনাফা হচ্ছে, ধরো তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, ওই ব্যবসা প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা তোমার কি হয়েছে? মুনাফা হয়েছে। কি হয়েছে? মুনাফা হয়েছে। এই 1 লক্ষ টাকা থেকে তুমি লভ্যাংশ দিলা, ধরো
শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান করলা 60,000 টাকা, সরকারকে কর দিলা 10,000 টাকা। অবশ্যই সরকারকে কি দিতে হবে? কর দিতে হবে। তারপর তুমি সঞ্চিত তহবিলে জমা রাখলা তহবিলে জমা রাখলা 10,000, তাহলে টোটাল হয়েছে 80,000 টাকা। আর তোমার হাতে কত টাকা রয়েছে? 1 লক্ষ টাকা বাবদ আর তোমার হাতে রয়েছে 20,000 টাকা। এই 20,000 টাকা তুমি ভবিষ্যতের জন্য রেখে দিবা। এটা হচ্ছে মূলত অর্থাৎ হচ্ছে মুনাফার যে অংশ বন্টন না করে রেখে দেওয়া হয়, মুনাফার যে অংশ বন্টন না করে রেখে দেওয়া হয় তাকে অবন্টিত মুনাফা বা অবন্টিত তহবিল বলা হয়। আর যেটা হচ্ছে কি করা হয় না, বন্টন করা হয় না। এই 20,000 টাকা হচ্ছে ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হয়। এই 20,000 টাকা দিয়ে একটা তহবিল তৈরি করা হয়। এই তহবিল থেকে ধরো 1 বছর কোম্পানি ক্ষতি হয়েছে, ওই ক্ষতিটা তোমার হচ্ছে মেটানোর জন্য আমরা ওই যে একটা তহবিল জমা করে রাখছি, প্রতি বছর 20,000 করে জমাচ্ছি, ওই তহবিলটাকে আমরা ক্ষতিটা কি করি? পূরণ করে দিই। এভাবে হচ্ছে বন্টিত মুনাফা থেকে আমরা কি করি? ক্ষতিটা কি করে সমন্বয় করে বন্টন করে দিই। তাহলে অবন্টিত মুনাফা বা সঞ্চিত তহবিল। নেট মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে ব্যবসায় বিনিয়োগ করা হয়, অর্থাৎ নেট মুনাফার যে অংশটা শেয়ার হোল্ডারদের বন্টন না করে ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করা হয়, এটা হচ্ছে তোমার অবন্টিত মুনাফা। অর্থাৎ মুনাফার যে অংশটা বন্টন না করে কোম্পানি রেখে দেয়। এর পরবর্তী রয়েছে ভবিষ্যৎ ব্যবসায় সম্প্রসারণ করার জন্য এই অবন্টিত মুনাফা একটি তহবিল আলাদা করে রাখলে তাকে বলা হয় সঞ্চিত তহবিল। অর্থাৎ মুনাফার যে অংশটা হচ্ছে বন্টন না করে রেখে দেওয়া হয়, এটা হচ্ছে অবন্টিত মুনাফা। আর ওই অবন্টিত মুনাফা থেকে যদি কিছু তুমি ভবিষ্যতের জন্য তহবিলে রেখে দাও, ওটাকে বলা হয় সঞ্চিতি তহবিল। এর পরবর্তী আমাদের রয়েছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। লভ্যাংশ সমতাকরণ তহবিলটা কি? আমরা একটা নির্দিষ্ট একটা লভ্যাংশ আমরা কি ভবিষ্যতের জন্য রেখে দিই। এদের এখানে আমরা 20,000 টাকা এটা ভবিষ্যৎ তহবিলের জন্য রেখে দিছি না, লভ্যাংশ থেকে এই যে একটা আমরা তহবিলে রেখে দিচ্ছি এই ভবিষ্যতের জন্য, এটা হচ্ছে একটা লভ্যাংশ তহবিল। এই লভ্যাংশ তহবিল থেকে আমরা যে প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হলে ওই লভ্যাংশ তহবিল থেকে আমরা কি ওই ক্ষতিটা কি করে পূরণ করে দিই, ক্ষতি পূরণ করে দিই। অর্থাৎ হচ্ছে যত মূলধনী কোম্পানির ক্ষেত্রে তোমার প্রতি বছর কি করতে হবে? শেয়ার হোল্ডারদের কি লভ্যাংশ দিতে হবে। কেননা যাতে তোমার প্রতিষ্ঠানের সুনাম অর্জন করা যায়, মানে তোমার প্রতিষ্ঠানের সুনামটা যাতে কি থাকে, বজায় থাকে। তাহলে তুমি তোমার হঠাৎ করে যদি তোমার প্রতিষ্ঠানে কি হয়, লস হয়ে যায়, তখন তুমি ওই লভ্যাংশ তহবিল থেকে তুমি ওই লসটা তুমি কি করে দিবা? পূরণ করে দিবে। এটা হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিলের কাজ। অর্থাৎ লভ্যাংশ সমতাকরণ তহবিলের কাজ কোনটা? তোমার কোম্পানি ক্ষতির সম্মুখীন হলে ওই ক্ষতিটা যে তহবিল থেকে বহন করা হয় অথবা পূরণ করে দেওয়া হয়, এটা হচ্ছে মূলত লভ্যাংশ সমতাকরণ তহবিল। আমাদের এর পরবর্তী রয়েছে অর্থায়নের বহিস্থ উৎস বা বাহ্যিক উৎস। তহবিল সংগ্রহের বাহ্যিক উৎসগুলো বেশ জনপ্রিয়। এর দুটি কারণ আছে। তহবিল সংগ্রহের বাহ্যিক উৎসগুলা জনপ্রিয়, এর দুইটা কারণ রয়েছে। 1 নম্বর কারণটা হচ্ছে ঋণের মাধ্যমে অর্থায়ন করা হলে ঋণের সুদ মোট লাভ থেকে প্রদান করার পর যে লাভ অবশিষ্ট থাকে সেই লাভের উপর কর প্রদান করতে হয়, ফলে প্রদেয় করের পরিমাণ কম হয়। অর্থাৎ তুমি ঋণের মাধ্যমে অর্থায়ন করলে, তুমি ব্যাংক থেকে লোন নিয়ে বা ঋণ নিয়ে যদি অর্থায়ন করো, তাহলে ঋণের সুদ মোট লাভ থেকে প্রদান করা হয়। ঋণের সুদটা হচ্ছে তোমার কোম্পানি মোট লাভ থেকে প্রদান করা হয়, ফলে সেই লাভের উপর কর প্রদান করে। অর্থাৎ হচ্ছে মোট লাভ থেকে তুমি যখন ঋণের সুদটা প্রদান করে দাও, তখন তোমার নেট লাভের ক্ষেত্রে তোমার কি হচ্ছে? প্রভাব পড়তেছে না। তাই হচ্ছে তোমার প্রদেয় করের পরিমাণটা কি হয়? কম হয়। আর তোমার নেট লাভ থেকে কি দিতে হয়? নেট লাভ থেকে কর দিতে হবে সরকারকে। অর্থাৎ মোট লাভ থেকে তুমি ঋণের সুদটা দিয়ে দিবা, আর নেট লাভ থেকে সরকারকে কি দিবা? কর দিবা। অর্থাৎ করটা হচ্ছে কি কমে যাচ্ছে।
এর দ্বিতীয় কারণ হচ্ছে ছোট প্রতিষ্ঠানগুলোর পক্ষে অভ্যন্তরীণ অর্থসংস্থান অনেক সময় প্রয়োজনীয় বিনিয়োগের তুলনায় অপেক্ষাকৃত কম হয়ে যায়। অর্থাৎ হচ্ছে যে ছোট প্রতিষ্ঠানগুলোর পক্ষে অভ্যন্তরীণ অর্থসংস্থান অনেক সময় প্রয়োজনীয় বিনিয়োগের তুলনায় অপেক্ষাকৃত কম হয়ে থাকে। ফলে বহিঃস্থ অর্থসংস্থান তহবিল সংগ্রহের প্রধান উৎস হিসেবে কাজ করে। অর্থাৎ ফলে মানে হচ্ছে তোমার ছোট প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে অভ্যন্তরীণ অর্থসংস্থান অনেক সময় কি হয়ে যায়, প্রয়োজনীয় বিনিয়োগের তুলনায় অপেক্ষাকৃত কম হয়ে যায়, যার ফলে হচ্ছে তোমার তহবিল সংগ্রহের প্রধান উৎস হিসাবে বহিঃস্থ উৎস হচ্ছে তোমার তহবিলের প্রধান উৎস হিসাবে কাজ করে। আমাদের এর পরবর্তী রয়েছে স্বল্প মেয়াদী অর্থায়নের প্রতিষ্ঠানের উৎস। স্বল্প মেয়াদী কোনগুলা? প্রাপ্য বিল বাট্টাকরণ। যখন বাকিতে পণ্য ক্রয় করা হয়, অর্থাৎ যখন প্রাপ্য বিল বাট্টাকরণটা কি, যখন তুমি বাকিতে পণ্য বিক্রয় করবা তখন ওই ক্রেতাকে তুমি একটা কি দিবা, অঙ্গীকার পত্র দিবা যে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাকে বাকি টাকা কি করতে হবে, পরিশোধ করতে হবে। এটা হচ্ছে একটা বিক্রেতার জন্য হচ্ছে প্রাপ্য বিল, আর ক্রেতার ক্ষেত্রে হচ্ছে একটা পদেয় বিল, যেটা হচ্ছে বিক্রেতার ক্ষেত্রে প্রাপ্য বিল, ক্রেতার ক্ষেত্রে পদেয় বিল। যেমন হচ্ছে যখন তুমি বাকিতে পণ্য ক্রয় করা হয় তখন ক্রয়কারী প্রতিষ্ঠান বিক্রেতাকে একটি দলিলের মাধ্যমে এই মর্মে অঙ্গীকার করে যে যে নির্দিষ্ট মেয়াদ, সাধারণত 3 মাস শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। এই দলিলকে বিনিময় বিল বলা হয়। এই দলিলটা কি? বিনিময় বিল। এই বিনিময় বিলটা বিক্রেতার কাছে একটি প্রাপ্য বিল। যখন সেম এই বিনিময় বিলটা হচ্ছে একটা ক্রেতার কাছে কি, পদেয় বিল, যেটা হচ্ছে বিক্রেতার কাছে প্রাপ্য বিল, এটা ক্রেতার কাছে কি বিল, পদেয় বিল। এর পরবর্তী রয়েছে আমাদের স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে জামানতবিহীন ব্যাংক ঋণ একটি প্রধান উৎস। স্বল্পমেয়াদী তুমি যদি ব্যাংক থেকে ঋণ নাও তাহলে তোমাকে কি দিতে হবে না, কোনো কিছু জামানত হিসাবে রাখতে হবে না। এটা হচ্ছে একটি জামানতবিহীন ঋণ। স্বল্পমেয়াদী ঋণটা হচ্ছে একটা জামানতবিহীন ঋণ। এর পরবর্তী রয়েছে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের আরেকটি উৎস ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। স্বল্পমেয়াদী উত্তোলনের আরেকটি উৎস হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। সব প্রতিষ্ঠান মূলত চলতি হিসাবের মাধ্যমে পাওনা আদায় ও দেনা পরিশোধ করে থাকে। সব প্রতিষ্ঠান হচ্ছে চলতি হিসাবের মাধ্যমে পাওনা আদায় এবং দেনা পরিশোধ করে থাকে। এই ধরনের ব্যাংক হিসাব সাধারণত মক্কেলকে বা প্রতিষ্ঠানকে জমার অতিরিক্ত উত্তোলনের সুদ প্রদান করে। এই ধরনের ব্যাংক হিসাব সাধারণত মক্কেলকে বা প্রতিষ্ঠানকে জমার যে অতিরিক্তটা রয়েছে তাকে উত্তোলনের সুযোগ প্রদান করে। তবে জমার অতিরিক্ত উত্তোলনের সর্বোচ্চ পরিমাণ ব্যাংক সীমাবদ্ধ করে দেয়। তুমি কত টাকা জমার অতিরিক্ত উত্তোলন করতে পারবে এটা তোমাকে কি করে দিবে, ব্যাংক তোমাকে কি সীমাবদ্ধ করে দিবে। এর পরবর্তী আমাদের রয়েছে ক্ষুদ্র ঋণ। এ ধরনের ঋণ সাধারণত কৃষি নির্ভর ও ক্ষুদ্র কুটির শিল্পের চলতি মূলধনের চাহিদা পূরণের নিমিত্তে প্রদান করা হয়। ক্ষুদ্র ঋণটা হচ্ছে দেওয়া হয় যারা হচ্ছে কুটির শিল্প ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন ক্রয়, হ্যাচারি, খামার পরিচালনা করে, তাদেরকে হচ্ছে কি ক্ষুদ্র ঋণটা দেওয়া হয়। যেমন গ্রামীণ ব্যাংক এই ধরনের কি দিয়ে থাকে, গ্রামীণ ব্যাংক হচ্ছে ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে। এর পরবর্তী আমাদের রয়েছে স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস। এতক্ষণ পর্যন্ত আমরা পড়ছিলাম হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস, এখন পড়ব অপ্রাতিষ্ঠানিক উৎস। তাহলে বাণিজ্যিক পত্র ইস্যু করে থাকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সমূহ। বাণিজ্যিক পত্র ইস্যু করে থাকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সমূহ। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নের জন্য নির্দিষ্ট সময়ান্তে লাভসহ আসল অর্থ ফেরত প্রদানের অঙ্গীকারে আবদ্ধ হয়ে এই বাণিজ্যিক পত্র কমার্শিয়াল পেপার বিক্রি করে থাকে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম বাণিজ্যিক পত্র বিক্রয়ের জামানত হিসাবে কাজ করে। বাণিজ্যিক পত্র বিক্রয়ের জামানত হিসাবে কাজ করে কোনটা, ওই প্রতিষ্ঠানের সুনামটা। ওই যা বাণিজ্যিক পত্রের ক্ষেত্রে দুই পক্ষের কি থাকে,
দুই পক্ষের স্বাক্ষর থাকে। বাণিজ্যিক পত্রের ক্ষেত্রে দুই পক্ষের স্বাক্ষর থাকে। বাণিজ্যিক পত্রের জামানত হিসাবে কাজ করে ওই প্রতিষ্ঠানের সুনাম। এর পরবর্তী আমাদের রয়েছে ক্রেতা হতে অগ্রিম গ্রহণ। অর্থাৎ অনেক সময় বিশ্বস্ত ও স্থায়ী ক্রেতারা ভবিষ্যতে ক্রয়ের মোট মূল্যের সম্পূর্ণ বা আংশিক অগ্রিম প্রদান করে ফেলে। বিক্রেতা সাময়িক সময়ের জন্য অর্থ সস্তান করতে পারে। তাহলে অনেক সময় যারা আমাদের হচ্ছে গ্রামে অথবা শহরে আমাদের পরিচিত দোকান রয়েছে, ওই পরিচিত দোকানগুলা থেকে আমরা কি, ধরো আমি কালকে 1 বস্তা চাউল নিয়ে যাব, এই 1 বস্তা চাউলের জন্য আমি হচ্ছে তোমার ওকে 500 টাকা কি দিলাম, অগ্রিম দিলাম, ভাইয়া এই 500 টাকা রাখো, কালকে আমি 1 বস্তা চাউল নিয়ে যাব। এটা হচ্ছে অগ্রিম প্রদান করলাম বিশ্বস্ত দোকানকে। অর্থাৎ আমার যে পরিচিত সুপরিচিত ওকে আমি কি করলাম, অগ্রিম হিসাবে কিছু টাকা দিয়ে আসলাম। এটা হচ্ছে ক্রেতা হতে অগ্রিম গ্রহণ। এর পরবর্তী আমাদের রয়েছে মজুত পণ্য বন্ধকীকরণ। স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের জন্য মজুত পণ্য ব্যবহার করা যায়। স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের জন্য কি হয়, মজুত পণ্য ব্যবহার করা যায়। কোনো প্রতিষ্ঠান কর্তৃক অর্থ সংস্থানের জন্য কোনো স্বনামধন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে তার মজুত পণ্য জামানত বন্ধক রেখে ঋণ গ্রহণ করে থাকে। মজুত পণ্যের মাধ্যমে অর্থ সংস্থান বলা হয় কাকে, মজুত পণ্য জমা রেখে যখন কোনো প্রতিষ্ঠান কি নিবে, ঋণ গ্রহণ করবে, তখন তাকে মজুত পণ্যের মাধ্যমে অর্থ সংস্থান বলা হয়। এর পরবর্তী আমাদের রয়েছে গ্রাম্য মহাজন। গ্রাম্য মহাজন হচ্ছে বহুল পূর্ব থেকে গ্রামের ভিত্তিশালী ব্যক্তিরা স্বল্প মেয়াদে দরিদ্র ব্যক্তিদের ঋণ প্রদান করে আসছে। এক্ষেত্রে ঋণ গ্রহীতা বড় অঙ্কের সুদ। গ্রাম্য মহাজনরা হচ্ছে গরিবদের কি দিয়ে থাকে, ঋণ দিয়ে থাকে। এখনো আছে গ্রামের মধ্যে যাদের হচ্ছে একটু টাকা পয়সা রয়েছে, তারা হচ্ছে গরিব যারা কৃষি খামারে কাজ করে ওদের কি দিয়ে থাকে, ঋণ দিয়ে থাকে। ওই ঋণ থেকে তারা কি অধিক সুদ গ্রহণ করে। ওই সুদটা যদি দিতে না পারে, দিন শেষে তাদের জমি অথবা ঘর ইত্যাদি দখল করে নেওয়া হয়। এটা হচ্ছে এখনো প্রচলিত রয়েছে, এখনো গ্রামে প্রচলিত রয়েছে। এর পরবর্তী আমাদের রয়েছে বহিস্থ অর্থায়নের মধ্যমেয়াদী উৎস। বহিস্থ অর্থায়নের মধ্যমেয়াদী উৎস। তাহলে বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ। বাণিজ্যিক অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক সমূহ যে ঋণ দিয়ে থাকে। বাণিজ্যিক ব্যাংকগুলো যেসব ঋণের মাধ্যমে ঋণ মধ্যম মেয়াদের জন্য প্রদান করে। বাণিজ্যিক ব্যাংকগুলো হচ্ছে যেসব ঋণ মধ্যম মেয়াদের জন্য প্রদান করে তাকে সাধারণত জামানতের বিপরীতে দেওয়া হয়। মধ্যম মেয়াদের জন্য বাণিজ্যিক ব্যাংক যে ঋণ প্রদান করে এটা হচ্ছে তোমার জামানতের বিপরীতে দেওয়া হয়। অর্থাৎ তোমাকে কিছু একটা কি রাখতে হবে, জমা রাখতে হবে। তো জমির দলিল, তোমার হচ্ছে ঋণপত্র অথবা তোমার কিছু স্বর্ণ ইত্যাদি জমা রেখে তোমাকে কি করতে হবে, ঋণটা গ্রহণ করতে হবে। তাহলে জামানত হিসাবে চলতি সম্পদ অথবা স্থায়ী সম্পদ ব্যবহারযোগ্য। জামানত হিসাবে তুমি চলতি সম্পদ রাখতে পারো, চাইলে তুমি স্থায়ী সম্পদও রাখতে পারো। মধ্যম মেয়াদী ঋণের জন্য তোমাকে কি করতে হবে, কিছু একটা কি জামানত রেখে তারপর তুমি ওই জামানতের বিপরীতে ঋণ নিতে পারবা। ওই জামানতটা তুমি চলতি সম্পদেও দিতে পারো অথবা স্থায়ী সম্পদও দিতে পারো। এর পরবর্তী আমাদের রয়েছে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান সমূহ। সাধারণত রাষ্ট্রায়ত্ত খাতে বিশেষ কিছু আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। সাধারণত রাষ্ট্রায়ত্ত খাতে কি করা হয়, বিশেষ কিছু আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, যেগুলো বিশেষ বিশেষ খাতের উন্নয়নের স্বার্থে নিয়োজিত থাকে। বিশেষ বিশেষ খাতের উন্নয়নের স্বার্থে নিয়োজিত থাকে। এসব প্রতিষ্ঠান সংশ্লিষ্ট খাতের ব্যবসা প্রতিষ্ঠান অপেক্ষাকৃত সুবিধাজনক শর্তে মধ্যমেয়াদী ঋণ প্রদান করে থাকে। ওই ধরনের প্রতিষ্ঠানগুলো হচ্ছে যেমন বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো হচ্ছে কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, ইত্যাদি। এগুলো হচ্ছে তোমার কি ব্যাংক, বিশেষায়িত প্রতিষ্ঠান। যেমন রাজশাহী কৃষি ব্যাংক আছে, বাংলাদেশ কৃষি ব্যাংক আছে, বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়,
বিডিবিএল, অর্থাৎ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এর পরবর্তী আমাদের রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান। বাংলাদেশে বেশ কিছু এনজিও বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত ও কর্মরত আছে। বাংলাদেশে বেশ কিছু এনজিও বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে কি আছে, কর্মরত আছে, যেগুলো ব্যবসা প্রতিষ্ঠানকে মধ্যমেয়াদী ঋণ প্রদান করে থাকে। বাংলাদেশে অনেকগুলো কি রয়েছে, এনজিও বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে রয়েছে, এগুলো হচ্ছে মধ্যমেয়াদী ঋণ প্রদান করে থাকে। এর মধ্যে রয়েছে তোমার মাইডাস, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক ইত্যাদি। এসব প্রতিষ্ঠান কি দিয়ে থাকে, মধ্যমেয়াদী ঋণ দিয়ে থাকে। মধ্যমেয়াদী ঋণ দিয়ে থাকে। এর পরবর্তী আমাদের রয়েছে মূলধনী বাজারের প্রতিষ্ঠান। তাহলে বিভিন্ন প্রকার মূলধনী প্রতিষ্ঠান, যেমন বীমা প্রতিষ্ঠান, বিনিয়োগ ব্যাংক, অর্থ মধ্যস্থকারী প্রতিষ্ঠান, অবলেখক ও মধ্যমেয়াদী ঋণ প্রদান করে থাকে। অর্থাৎ মূলধনী বাজারের প্রতিষ্ঠান হচ্ছে যেমন হচ্ছে তোমার বীমা প্রতিষ্ঠান, বিনিয়োগ ব্যাংক, অর্থ মধ্যস্থকারী প্রতিষ্ঠান, অবলেখক হচ্ছে দালাল, অর্থাৎ শেয়ার বাজারে যারা দালাল রয়েছে। তোমার দ্বারা তোমার কোম্পানির কতগুলা শেয়ার কি হচ্ছে না, বিক্রয় হচ্ছে না, ওই বিক্রিত না হওয়া শেয়ার গুলো একটা দালাল কিনে নিবে, কম টাকায় কিনে নিয়ে ও অধিক টাকায় কি করবে, বিক্রি করবে। এটা হচ্ছে একটা দালালি। ধরো তোমার শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা, তুমি ওকে বিক্রি করে দিল 9 টাকা করে, তাহলে ও 1 টাকা করে কি খাচ্ছে, এখান থেকে দালালি খাচ্ছে। এটা হচ্ছে অবলেখক। তাই এই সমস্ত প্রতিষ্ঠান কি দিয়ে থাকে, মধ্যমেয়াদী ঋণ প্রদান করে থাকে। এর পরবর্তী আমাদের রয়েছে বহিঃস্থ অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস, অর্থাৎ 5 বছরের অধিক যেগুলো দীর্ঘমেয়াদী ঋণ। যে কোনো প্রতিষ্ঠান সাধারণত মূল্যবান যন্ত্রপাতি ক্রয়, সরঞ্জাম ক্রয়, দালান কোঠা নির্মাণ, জমি ক্রয় ইত্যাদি প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য বড় অঙ্কের দীর্ঘ সময়ের জন্য জামানতের বিপরীতে ঋণ নিয়ে থাকে। অর্থাৎ হচ্ছে তোমার প্রতিষ্ঠান, তুমি একটা যন্ত্রপাতি ক্রয় করতে চাচ্ছ অথবা তুমি একটা দালান নির্মাণ করতে চাচ্ছ, অর্থাৎ তোমার বড় ধরনের কি করতে হচ্ছে, বিনিয়োগ করতে হচ্ছে। ওই ক্ষেত্রে তুমি জামানত দিয়ে, দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে কি দিতে হবে, জামানত দিয়ে তুমি ঋণ গ্রহণ করতে পারো। দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলো প্রতিষ্ঠানের আয়, সুনাম, স্থায়ী সম্পদের পরিমাণ, অতীত ঋণ গ্রহণ, পরিশোধ বিষয়ক তথ্যাদি বিচার বিশ্লেষণ করে থাকে। অর্থাৎ তোমাকে যে প্রতিষ্ঠান তোমাকে দীর্ঘমেয়াদের জন্য ঋণ দিয়ে থাকবে, ওই প্রতিষ্ঠান তোমাকে তোমার ব্যবসায়ের সুনাম, তুমি আগে কোনো প্রতিষ্ঠানের সাথে লেনদেন করছো কিনা, ব্যাংক ঋণ নিয়েছো কিনা, এই সমস্ত বিচার বিশ্লেষণ করে তোমাকে কি করবে, ঋণটা প্রদান করে থাকবে। এর পরবর্তী আমাদের রয়েছে ঋণপত্র। ঋণপত্র বা ডিবেঞ্জারের ক্ষেত্রে বড় অঙ্কের ঋণ কেটে ছোট ছোট খণ্ডে বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়। এটি শেয়ারের বিকল্প, অর্থাৎ শেয়ারের বিকল্প হচ্ছে কোনটা, ঋণপত্র। অর্থাৎ এটা হচ্ছে একটি ঋণের দলিল। ঋণপত্রটা কি করে থাকে, বড় অঙ্কের ঋণ কেটে ছোট ছোট খণ্ডে, অর্থাৎ যেমন একটা কোম্পানির মূলধনকে ছোট ছোট আকারে ভাগ করে শেয়ারে বিভক্ত করা হয়, ঠিক তেমনি বড় অঙ্কের একটা ঋণকে ছোট ছোট খণ্ডে বিক্রয়ের মাধ্যমে, বড় অঙ্কের একটা ঋণকে ছোট ছোট মানে শেয়ারের মতো ভাগ করে বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করাকে ঋণপত্র বলা হয়। এর পরবর্তী আমাদের রয়েছে লিজিং। লিজিংটা কি, লিজিং দীর্ঘমেয়াদী অর্থায়নের একটি আধুনিক পদ্ধতি। দীর্ঘমেয়াদী অর্থায়নের আধুনিক পদ্ধতি কোনটা, লিজিং, মাথায় রাখবো। একটি প্রতিষ্ঠানের যদি ব্যয়বহুল সম্পত্তি যেমন মেশিন, সরঞ্জাম, যানবাহন ইত্যাদির প্রয়োজন হয়, তখন সেগুলো সরাসরি ক্রয় করতে হয়, অথবা সরাসরি ক্রয় না করে নিজের মাধ্যমে লিজিং কোম্পানি থেকে ভাড়া নিয়ে ব্যবহার করা যায়। সেক্ষেত্রে কোম্পানি সম্পত্তিটির মালিকানা পায় না, সম্পত্তির মালিক হয় লিজিং কোম্পানি। অর্থাৎ লিজিংটা কি, লিজিংটা হচ্ছে ধরো তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান রান করছো, ওই ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে স্বল্প এবং হচ্ছে তোমার মূলধনের পরিমাণ কম। এই প্রতিষ্ঠানের মধ্যে তুমি একটা যন্ত্রপাতি আনতে চাচ্ছ, যেমন হচ্ছে তোমার অনেক টাকার প্রয়োজন,
ওই যন্ত্রপাতিটা তুমি এই মুহূর্তে কি করতে পারতেছো না, ক্রয় করতে পারতেছো না, অর্থাৎ তোমার ক্রয় ক্ষমতা নাই, তোমার সক্ষমতা নাই। তাহলে ওই এটা ক্রয় না করে তুমি একটা কোম্পানি থেকে কি করলা, দীর্ঘমেয়াদের জন্য তোমার 5-6 বছর অথবা 7 বছরের জন্য একটা যন্ত্রপাতি তুমি কি করলা, ভাড়া করে নিয়ে আসলা তোমার প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য। ওই যে ভাড়া করে নিয়ে আসলে এটার হচ্ছে মালিকানা তুমি পাবা না, মালিকানা হচ্ছে ওই লিজিং কোম্পানিটা, আর তুমি হচ্ছে ওকে ভাড়া নিয়েছো, তুমি ভাড়াটা প্রদান করে দিবা ঠিক সময়। এটা হচ্ছে মূলত লিজিং। তাহলে এর পরবর্তী আমাদের আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এটি একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল হচ্ছে একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা। যুক্তরাষ্ট্রে ব্রেটন উডস সম্মেলনের প্রস্তাব অনুযায়ী 1945 সালে প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিষ্ঠিত হয় কত সালে? 1945 সালে। বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে 189 জন। তাহলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 189 জন। সর্বশেষ সদস্য হলো রিপাবলিক অফ নিউরারু। বিভিন্ন দেশে অর্থনৈতিক পুনর্গঠন এই সংস্থা সাহায্য করে থাকে। তাহলে বিভিন্ন দেশের অর্থনৈতিক পুনর্গঠনে এই সংস্থা কি করে থাকে? সাহায্য করে থাকে। এর প্রধান কার্যালয় ওয়াশিংটনে অবস্থিত। তাহলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল হচ্ছে একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা। এটি হচ্ছে ব্রেটন উডস সম্মেলনের প্রস্তাব অনুযায়ী 1945 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে তার সদস্য হচ্ছে 189 জন। তাহলে সর্বশেষ সদস্য হচ্ছে রিপাবলিক অফ নিউরারু। এটি হচ্ছে একটি বিভিন্ন দেশের অর্থনৈতিক পুনর্গঠনে সাহায্য করে থাকে। আর এর প্রধান কার্যালয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান কার্যালয় কোথায়? ওয়াশিংটনে অবস্থিত। এর পরবর্তী আমাদের রয়েছে সর্বশেষ আলোচনার বিষয় উৎস নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ। তাহলে প্রথমে আমাদের আছে ব্যবসায়ের ধরন। তাহলে বাংলাদেশে বিভিন্ন ধরনের কি রয়েছে? ব্যবসায় রয়েছে। এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, এবং যৌথ মূলধনী ব্যবসা। এখানে হচ্ছে এক একজনের অর্থ সংগ্রহ করা বা তহবিল সংগ্রহ করা এক এক প্রকার। যেমন হচ্ছে এক মালিকানা কারবারের ক্ষেত্রে মালিক একজন, হচ্ছে একজন। তাহলে ওই একজন হচ্ছে তোমার কি করে? তহবিল সংগ্রহ করে নিয়ে আসে। আর ঝুঁকি, মুনাফা সব হচ্ছে মালিক একাই হচ্ছে কি করে? বহন করে। তাহলে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে হচ্ছে মালিক একজন, এবং এই ব্যবসা হচ্ছে মূলধন যোগান দেয় মালিক একাই। তাহলে এই প্রতিষ্ঠানের ঝুঁকি, মুনাফা সবকিছু হচ্ছে বহন করে মালিক একজনই। তাহলে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে 2 বা ততোধিক ব্যক্তি চুক্তির মাধ্যমে হয়ে থাকে। অংশীদারি ব্যবসা হয়ে থাকে। সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন। আর ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 10 জন। তাহলে এই হচ্ছে অংশীদারি কারবারের সীমাবদ্ধতা। যেমন হচ্ছে 2 থেকে 20 জন, ব্যাংকের ক্ষেত্রে 2 থেকে 10 জন। এখানে হচ্ছে চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসা শুরু হয়। এখানে মালিক হচ্ছে অংশীদাররা কি করে থাকে? মূলধন বিনিয়োগ করে থাকে। এখানে হচ্ছে তোমার মুনাফা বণ্টিত হয় মূলধন অনুপাতে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে মুনাফা বণ্টিত হয় মূলধন অনুপাতে। এখানে হচ্ছে অংশীদাররা কি করে থাকে? মূলধন বিনিয়োগ করে থাকে। তাহলে সর্বশেষ আমাদের রয়েছে যৌথ মূলধনী কারবার। একটা রয়েছে প্রাইভেট লিমিটেড, কোম্পানি, আর একটা হচ্ছে তোমার পাবলিক লিমিটেড কোম্পানি। একটা প্রাইভেট, একটা পাবলিক লিমিটেড কোম্পানি। এখানে হচ্ছে প্রাইভেটের ক্ষেত্রে সর্বনিম্ন 2 থেকে 50 জন, আর পাবলিকের ক্ষেত্রে 7 থেকে সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। অর্থাৎ তোমার প্রতিষ্ঠানের যতটুকু শেয়ার ওই দ্বারা সীমাবদ্ধ।
আর কোম্পানির ক্ষেত্রে তহবিল বা বিনিয়োগ আনা হয়, বিনিয়োগ করা হয় কিসের মাধ্যমে? শেয়ার বিক্রয়ের মাধ্যমে। অর্থাৎ যারা শেয়ার ক্রয় করে তারা কি হয়? কোম্পানির মালিকানা পেয়ে থাকে। যত পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যারা শেয়ার ক্রয় করে তারা কোম্পানির মালিকানা পেয়ে থাকে। তাহলে এই ছিল আমাদের ব্যবসায়ের ধরন। এর পরবর্তী আমাদের আছে জামানতযোগ্য সম্পত্তির অপ্রতুলতা। সাধারণত নতুন প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে অস্থায়ী সম্পদ জামানতের ভিত্তিতে ঋণ গ্রহণ সম্ভব হয় না। অর্থাৎ হচ্ছে তোমার সাধারণত নতুন প্রতিষ্ঠান যখন তুমি প্রতিষ্ঠিত করবা তখন তোমার কি হচ্ছে? অস্থায়ী সম্পত্তি জামানত দিয়ে তোমার ঋণ গ্রহণ করা কি হয় না? সম্ভব হয় না। কেননা প্রাথমিক অবস্থায় জামানতযোগ্য অস্থায়ী সম্পদ থাকে না। অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় তোমার কি থাকে না? জামানতযোগ্য সম্পদ থাকে না। তাহলে আবার নতুন কোম্পানি জন্য শেয়ার ডিবেঞ্জার বিক্রয় অনেকটা নিশ্চিত থাকে। নতুন কোম্পানির জন্য শেয়ার ও ডিবেঞ্জার বিক্রয় অনেকটা নিশ্চিত থাকে। এই অবস্থায় দীর্ঘমেয়াদী তহবিল প্রয়োজন হলে লিজিং এর মাধ্যমে তহবিল সংগ্রহ করা অধিকতর যুক্তিসঙ্গত। অর্থাৎ হচ্ছে তুমি একটা নতুন প্রতিষ্ঠান রান করছো, তখন তোমার হচ্ছে যখন একটা বড় অঙ্কের একটা লোন লাগবে তখন তোমার জামানত দিতে হবে, তোমার স্থায়ী সম্পদ জামানত দিতে হয়। তখন তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করার পরে কিন্তু তোমার কি থাকে না? কোনো স্থায়ী সম্পদ তোমার জমা থাকে না। তখন তুমি চাইলেও কি করতে পারতেছো না? জামানত দিয়ে একটা দীর্ঘমেয়াদী ঋণ কি করতে পারতেছো না? গ্রহণ করতে পারতেছো না। ওই দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণের জন্য তোমার কি দিতে হবে? স্থায়ী সম্পদ জমা দিতে হবে। তুমি এটা প্রাথমিক পর্যায়ে একটা কোম্পানি কি করতে পারে না, এটা দিতে পারে না। তাই হচ্ছে লিজিং। অর্থাৎ লিজিং হচ্ছে ওই স্থায়ী সম্পদটা কি করে? ভাড়া করে নিয়ে আসা। ভাড়া করে নিয়ে আসায় তহবিল সংগ্রহ করা হচ্ছে অধিকতর যুক্তিসঙ্গত হয়ে থাকে। এর পরবর্তী আমাদের রয়েছে অর্থায়নের প্রয়োজনের ধরন। প্রতিষ্ঠান যদি মূল্যবান যন্ত্রপাতি, সরঞ্জাম, জমি, দালান কোঠা ইত্যাদি ক্রয় করতে চায় তবে দীর্ঘমেয়াদী উৎস যেমন শেয়ার ও ডিবেঞ্জার ইস্যু, লিজ গ্রহণ, জামানতের মাধ্যমে ঋণ গ্রহণ ইত্যাদি উৎসে ব্যবহার হচ্ছে ফলপ্রসূ। তাহলে হচ্ছে এখানে হয়েছে অর্থায়নের প্রয়োজনের ধরন। যদি মূল্যবান যন্ত্রপাতি, প্রতিষ্ঠানে যদি মূল্যবান যন্ত্রপাতি, সরঞ্জাম, জমি, দালান কোঠা ইত্যাদি তোমার কি করতে হয়? ক্রয় করতে চাও, তবে দীর্ঘমেয়াদী উৎস থেকে যেমন শেয়ার ও ডিবেঞ্জার ইস্যু করতে পারো, লিজ গ্রহণ করতে পারো, জামানতের মাধ্যমে ঋণ গ্রহণ করতে পারো ইত্যাদি উৎস ব্যবহার হচ্ছে তোমার সবচেয়ে লাভজনক বা ফলপ্রসূ। এর পরবর্তী আমাদের রয়েছে তহবিল উৎসের খরচ। অনেক রকম উৎস থেকে অর্থ সংগ্রহ করা যায়, কিন্তু প্রতিষ্ঠান তহবিল ব্যবহার হতে অর্জিত আয় ও তহবিল সংগ্রহ খরচের মধ্যে তুলনামূলক সুবিধা অসুবিধা বিচার বিশ্লেষণ করে সেই উৎস থেকে তহবিল সংগ্রহ করে, যার খরচ হচ্ছে ন্যূনতম। তহবিল উৎসের খরচ অর্থাৎ হচ্ছে যে তহবিলে তোমার ন্যূনতম খরচ রয়েছে, তুমি ওইটা বিচার বিশ্লেষণের মাধ্যমে তুমি চয়েস করে ওই তহবিলটা কি করবা? নিয়ে আসবা, যেটাতে হচ্ছে খরচটা ন্যূনতম। এর পরবর্তী আমাদের রয়েছে তহবিল উৎসের ঝুঁকি। তাহলে যদি কোনো প্রতিষ্ঠান জামানতযুক্ত ঋণ গ্রহণ করে, অর্থাৎ জামানত দিয়ে ঋণ গ্রহণ করে, তবে ঋণদাতা প্রতিষ্ঠানের কাছে সম্পত্তি জামানত হিসাবে রাখতে চায়। তাহলে ঋণদাতা প্রতিষ্ঠানের কাছে কি রাখতে চায়? সম্পত্তি জামানত হিসাবে রাখতে চায়। নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে না পারলে প্রতিষ্ঠান দিয়ে জামানতকৃত সম্পত্তি বিক্রি করে অর্থ পরিশোধ করতে বাধ্য থাকিবে। অর্থাৎ যদি তুমি জামানত দিয়ে দীর্ঘমেয়াদী একটা ঋণ গ্রহণ করো, তাহলে তুমি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সুদ এবং আসল তাকে কি করতে না পারো? পরিশোধ করতে না পারো, তুমি যে স্থায়ী সম্পদ, তোমার একটা ব্যক্তিগত সম্পদ তুমি যে এখানে জামানত হিসাবে রেখে দিচ্ছ, ওই সম্পত্তিটা তারা বিক্রয় করে অর্থ পরিশোধ করে নেবে। ফলে তহবিলের উৎস নির্বাচনে সংশ্লিষ্ট উৎসের আনুষঙ্গিক ঝুঁকিগুলো বিবেচনা করতে হবে। অবশ্যই তোমাকে একটা প্রতিষ্ঠানের ঋণ নেওয়ার সময় এই সমস্ত ঝুঁকি বিচার বিশ্লেষণ করে তোমাকে কি নিতে হবে? সিদ্ধান্ত নিতে হবে।